নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা রাখতেই পারেন এবং অবশ্যই ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদের আলোচনার মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশনের পথ দেখান এবং নিশ্চয়ই আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এবং কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কি দিচ্ছে। সত্যি তাই, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা 5000 বছর আগে সেই চিকিৎসা নিয়েই কিন্তু পথ চলা এবং যেটাকে বলে একেবারে প্রাকৃতিক উপায়, একদম ভেষজ গুণ সমৃদ্ধ সেই চিকিৎসা, যার মাধ্যমে একটা সুস্থতার জায়গা তৈরি হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসা হয়। ছোট থেকে সামান্য রোগ থেকে একেবারে ক্রনিক রোগ, বিভিন্ন রোগের চিকিৎসা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা। অবশ্যই আজকে কিন্তু আমাদের একটি টপিক থাকবে, তখন প্রতিদিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে কিভাবে আপনারা একটা অ্যালার্ট হবেন, কিভাবে একটা সচেতন হবেন, স্বাস্থ্য সচেতন হবেন অবশ্যই। এবং আগে থেকে যদি সেটা আমরা একটু জেনে যেতে পারি তাহলে আগে থেকে আমরা একটু কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগটাকে আগে কিভাবে আমরা প্রতিরোধ করব এবং কিভাবে সেই রোগ সম্পর্কে আগে থেকে অ্যালার্ট হব, যদি আমরা একটু আলোচনার মাধ্যমে সেটা আগে থেকে জানতে পারি তাহলে অনেকটাই সেটা আমরা বুঝতে পারি এবং অনেকটাই ফিল করতে পারি। সিমটমগুলো আমরা একটু আগে থেকে আলোচনার মাধ্যমে অনেকটা জেনে যেতে পারি। অবশ্যই সেইভাবে কিন্তু আমাদের আজকের আলোচনা হবে। আমাদের আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক CMO N ভট্টাচার্য উপস্থিত হয়েছেন এবং আমাদের আলোচনা তো থাকবে এবং একটি নতুন টপিক। এখন তিনি থাকা মানেই কিন্তু আমাদের একটা নতুন টপিক থাকে এবং সেটাকে আবিষ্কার করেই কিন্তু আপনাদেরকে আমরা অনেকটা অ্যালার্ট করে দিই। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন N ভট্টাচার্য। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনি থাকা মানেই কিন্তু, আপনাকে পাওয়া মানে কিন্তু আমরা একটু রোগ সম্পর্কে অনেক কিছু অ্যালার্ট হই এবং এমন কিছু রোগ রয়েছে যেগুলো হয়তো আমরা অবগত নই, জানি না আমরা সেই রোগটি সম্পর্কে। যখন আপনার কাছ থেকে শুনি তখনই মনে হয় যে সত্যি এরকম একটি রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে বা আক্রান্ত হতে পারি। আগে থেকে আপনি সেটা সিমটমগুলো জানাচ্ছেন, আগে থেকে সেই কজগুলো জানাচ্ছেন এবং ট্রিটমেন্টটাও আপনি বলে দিচ্ছেন কিভাবে সেগুলোকে আগে থেকে অ্যালার্ট হওয়া যায়। যেটা বলবো, আজকে যে আমরা টপিকটিকে রেখেছি পেরিটোনাইটিস, অর্থাৎ এই রোগটি সম্পর্কে আজকে আমরা জানবো। এই রোগটি আমরা একটু জেনে নিই, কি সিমটম বা এর ট্রিটমেন্ট কি বা কজগুলো আমরা একটু জেনে নেব। পেরিটোনাইটিস, দেখুন নাম শুনলে হয়তো একটু খটোমটো মনে হবে, কি সমস্যা, কোথায় হয়, কার হয়, কোন বয়সে হয়। বেসিক্যালি এটি আমাদের যে চেস্ট আমাদের রয়েছে, চেস্ট থেকে আপ টু পেলভিস যে রিজিয়ন রয়েছে, মানে আমাদের যে অ্যাবডোমেন, তার একটি সমস্যা। পেরিটোনাইটিস আমাদের যে অর্গানগুলো রয়েছে আমাদের পেটের মধ্যে, লিভার, স্টামাক বা আমাদের প্যানক্রিয়াস, অ্যাপেন্ডিক্স, প্রত্যেকটা যে আমাদের অর্গানগুলো, এগুলো একটি আচ্ছাদন দিয়ে ঢাকা থাকে, যেটাকে প্যারিটোনিয়াম ক্যাভিটি বলা হয় বা প্যারিটোনিয়াম শীট বলা হয়। মানে একটা কাপড় দিয়ে ওই অর্গানগুলো ঢাকা থাকে। তারপর আমাদের মাসেলের লেয়ার, ফ্যাটের লেয়ার, তারপর আমাদের স্কিন, এরকম ভাবে আমাদের অ্যাবডোমেনটা তৈরি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার কোনো ধরনের পেটের মধ্যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে পেটের এই যে আপনার অর্গানগুলো আর যে ক্যাভিটি, যে মাঝখানে যে পাতলা যে দেয়ালটা রয়েছে, এই দেয়ালটা আর অর্গানের মাঝখানে যে সামান্য অংশটা যেখানে রয়েছে, এখানে যদি ফ্লুইড একুমুলেশন হয়, মানে যদি জল জমা হতে থাকে ওই জায়গাটার মধ্যে, তাহলে কিন্তু সেটাকে আমরা প্যারিটোনাইটিস বলে থাকি। যদি কোনো অর্গানের মধ্যে কোনো ইনফেকশন হয়, কোনো ঘা বা কোনো ক্ষত সৃষ্টি হচ্ছে, যদি কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ওই জায়গার মধ্যে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ওই অর্গান আর আপনার পেরিটোনিয়ামের মাঝখানে কিন্তু ফ্লুইড বা ওয়াটার ওই জায়গাটার মধ্যে জমা হতে থাকতে পারে। তো সেটাকে আমরা পেরিটোনাইটিস বলে থাকি। বা যদি আপনার পেরিটোনিয়াম ক্যাভিটি আর আপনার যে পেটের যে মাসেল বা ফ্যাটের লেয়ার রয়েছে, এর মাঝখানেও কিন্তু ফ্লুইড বা জল জমা হতে পারে, সেটাকে আমরা পেরিটোনাইটিস বলে থাকি।
একদম। আমরা এই বিষয়ে তো কথা বলবো যে আজকে রোগটি সম্পর্কে আমরা আলোচনা রাখছি। খুবই কঠিন মনে হচ্ছে শুনে, কিন্তু ম্যাডাম এত সুন্দরভাবে সেটাকে বিশ্লেষণ করে দেবেন, অ্যানালিসিস করে দেবেন, তাহলে আগে থেকে আপনারা হয়তো সেই ব্যাপারে অনেকটা অ্যালার্ট হতে পারবেন। তার কারণ কি হয়, এগুলো আমরা অনেক সময় বুঝি না। আমরা চট করে আমরা একটু ওষুধপত্র খেয়ে নিই, যেগুলো হয়তো সাময়িক আমাদের রিলিফ দেয় ঠিকই, কিন্তু সেটা কতটা আমাদের ভেতরের অর্গানগুলোকে, ইন্টারনাল অর্গানগুলোকে ক্ষতি করছে, আমার মনে হয় সেটা ম্যাডাম বা ডক্টরদের কাছ থেকে আমরা অনেকটাই সেটা আগে থেকে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এবং তারপরে হয়তো আমরা সেটার একটা প্রিকশন নিই বা সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, প্যারিটোনাইটিস যে রোগটি বা ডিজিজটি, এটা হলো আপনি বললেন একদম ব্যাকটেরিয়াল বা কিছু ফাঙ্গাস ইনফেকশন বা বিভিন্ন ইনজুরি বা বিভিন্ন সমস্যা থেকে। এটা কি আমরা ক্রনিক হিসাবে কি বলতে পারি যে দীর্ঘদিন ধরে মানুষের এটাকে রোগ হিসাবে রেখে দেয় নিজের মধ্যে, যদি সেটাকে মানে পোষে, যেটাকে বলে একটা সোজা বাংলায়, তা কতটা ক্ষতি করতে পারে? বেসিক্যালি দেখুন, এটা অনেক সময় আমাদের এতটাই ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যাবে ওই জায়গাতে যে আপনার সেখানে ডায়ালিসিসের প্রয়োজন হবে। ডায়ালিসিস আমরা একটাই বুঝি, যেটা হচ্ছে কিডনি খারাপ হলে ডায়ালিসিস করা, কিন্তু পেরিটোনাইটিসের মধ্যে কিন্তু ডায়ালিসিস ক্যাথেটারের মাধ্যমে করা হয়ে থাকে। আপনার যদি প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, কোনো ধরনের ট্রমা, আপনার যদি কোনো ইনজুরি পেটের মধ্যে হয়ে থাকে, তার থেকেও কিন্তু আপনার পেরিটোনাইটিসের সমস্যা আসতে পারে। আর সেখান থেকে কিন্তু, যেটা আমি বললাম, যে পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ফ্লুইডটাকে বার করতে হবে, তার জন্য ডায়ালিসিস, আলাদাভাবে ডায়ালিসিস করার প্রয়োজন হতে পারে। সেটা আপনার ক্যাথেটারের মাধ্যমে হবে। আবার বারে বারে ডায়ালিসিস করতে করতে সেই ক্যাথেটার থেকেও কিন্তু আপনার ইনফেকশন আপনার মধ্যে আসতে পারে। তো একটু ক্রিটিক্যাল, এরকম নয় যে এটা আপনার জন্য খুব লাইফ থ্রেটেনিং, যে হলে আপনি হয়তো বাঁচবেন না, এরকম ব্যাপার নয়, কিন্তু একটু ক্রিটিক্যাল। কি করে বা কোন সমস্যা থেকে আপনার মধ্যে পেরিটোনাইটিসের প্রবলেম আসছে সেটাও আপনাকে জানতে হবে, ওই সমস্যাটাকে আপনাকে ঠিক করতে হবে, তার পাশাপাশি পেরিটোনাইটিসের সমস্যাটিকেও কিন্তু চিকিৎসা করতে হবে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মেদিনীপুর থেকে বলছি, আমার নাম। বলুন, কি সমস্যা বলুন। আমার সমস্যাটা হলো যে আমার প্রচুর চুল উঠে যাচ্ছে মাথায়। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার, এজ কত? 30। শুনুন ম্যাডাম বলছে। আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েডের কোনো টেস্ট আপনি করিয়েছেন? না, টেস্ট তো করাইনি। করাননি। আচ্ছা দেখুন, আপনার যে হেয়ার ফল হচ্ছে, আপনার যদি সারাদিনে মোর অর লেস 100টার মতো চুল পড়ে, সেটা নর্মাল। তারপর যদি আবার সেরকম ভাবে চুলের আপনার গ্রোথ হয়, মানে আপনার চুল পড়ছে, প্রত্যেকেরই হেয়ার ফল একটু একটু হয়, কিন্তু নতুন করে যদি আপনার চুল আসে, তাহলে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু যদি আপনার এক্সেস হেয়ার ফল হচ্ছে, তারপর আবার নতুন করে আপনার চুল হচ্ছে না, সেখানে কিন্তু আপনাকে আমি একটু বলবো, চিন্তার বিষয় তো অবশ্যই রয়েছে যে কেন হচ্ছে, আগে আপনাকে সেটা বুঝতে হবে। তারপর আসবে যে আপনি কি করবেন বা কি ট্রিটমেন্ট হবে, কিভাবে থাকবেন, কি খাবেন, সবকিছুই হবে। আপনাকে বলবো যে একটু আপনি আপনার একটা থাইরয়েড রিপোর্ট করান, টিএসএইচ রিপোর্ট করান, একটা লিভার ফাংশন টেস্ট এলএফটি রিপোর্ট করান, একটা অ্যালার্জির জন্য আইজি রিপোর্ট করান। তাহলে অ্যাটলিস্ট এইটুকু বোঝা যাবে যে আপনার এই তিনটে সমস্যা থেকে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা, যার জন্য আপনার হেয়ার ফল হচ্ছে। হেরিডিটারি যদি হয়, মানে আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা বা তাদের ফ্যামিলিতে কারোর যদি এরকম হেয়ার ফলের সমস্যা থাকে যে অল্প বয়সী চুল পড়ছে, তাহলে সেটা কিন্তু আপনার মধ্যে জিনগতভাবে আপনার মধ্যে কিন্তু আসতে পারে। তো তারও ট্রিটমেন্ট রয়েছে। হ্যাঁ, ইনিশিয়াল থেকে করলে সেটা বেটার হয়, কিন্তু যদি এরকম হয় যে না, এখন আপনার প্রবলেমগুলো অনেকটা বেশি হচ্ছে, তারও ট্রিটমেন্ট রয়েছে। আগে একটু আপনি আপনার রিপোর্ট করান। আর বলবো যে আপনি মার্কেটাইজ যে শ্যাম্পুগুলো রয়েছে, যার মধ্যে অতিরিক্ত পরিমাণ প্যারাবেন বা সালফেট রয়েছে, এরকম শ্যাম্পু আপনি ব্যবহার করবেন না। মাইল্ড হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন। আর বাইরে আপনি যখন যাবেন, চেষ্টা করবেন আপনার মাথাটা বা স্ক্যাল্পটা, চুলটা সমেত একটু আপনি কভার করে বের হওয়া, যাতে ধুলোবালি থেকে আপনার চুল নষ্ট না হয়। প্রচন্ড গরম এখন পড়ে গেছে, স্ক্যাল্প আমাদের ঘেমে যায়। যদি আপনার স্ক্যাল্পের মধ্যে ঘাম জমা হতে থাকে, সেখান থেকেও কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা আসতে পারে। যেটুকু আপনার হাতে রয়েছে নিজেকে কেয়ার করা, সেটুকু আপনি আপাতত একটু করুন, আর একটু রিপোর্টস গুলো করান। আর তারপর যদি মনে করেন যে না, একটু চিকিৎসার প্রয়োজন রয়েছে, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। যদি প্রয়োজন হয়, আমাদের যে অ্যাস্থেটিক ক্লিনিক যেটা রয়েছে লাইলিগেন্স, তার আন্ডারেও আমরা আপনাকে ট্রিটমেন্ট দেবো। ঠিক আছে, ধন্যবাদ।
সত্যি তাই। আমরা এই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। বিভিন্ন রোগ, অর্থাৎ সামান্য একটা ছোট রোগ যেমন যেটাকে আমরা অনেক সময় কেয়ার করি না বা কোনোভাবে হয়তো নেগলিজেন্স করি, কিন্তু সেই রোগটা যে কি মারাত্মক জায়গায় পৌঁছে যেতে পারে, আমাদের কতটা আমাদের অর্গানগুলোকে ক্ষতি করতে পারে সেটা মনে হয় আপনারা জানেন। ডক্টররা যখন আপনাদেরকে সেইভাবে অ্যাডভাইসগুলো, প্রপার অ্যাডভাইসগুলো যখন দেন, তার কারণ এই যে জ্বর কাশি থেকে শুরু করে বিভিন্ন পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রোগের কিন্তু চিকিৎসা এখানে হয়। তার সঙ্গে তো বড় বড় রোগ, সেগুলো সম্বন্ধে আপনারা অনেকটাই শুনছেন এবং জানছেন। সেই রোগগুলোর যেমন ট্রিটমেন্ট হয়, তার সঙ্গে কিন্তু এখানে একটি ডিপার্টমেন্ট রয়েছে, ডিভিশন রয়েছে, যেখানে কিন্তু স্কিনের ট্রিটমেন্ট এবং হেয়ারের ট্রিটমেন্ট হয়। এবং সৌন্দর্যটাকে কিভাবে আপনি ধরে রাখবেন, লাইভ এলিগেন্স, সেটারই কিন্তু একটা ডিভিশন। সেখানে কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়, প্রপার ট্রিটমেন্টটা আপনি পাবেন এবং খুব সুন্দরভাবে সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার এই যে যেগুলো আপনার চাহিদা মনের, অর্থাৎ কিভাবে নিজেকে সুন্দর রাখা বা রোগ একেবারে কি বলবো রোগকে নির্মূল করা বা একেবারে রোগমুক্ত জীবন কিভাবে ফিরে পাবেন, সেগুলো কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই কাজ হচ্ছে। এবং সেখানে এনবিপির প্রত্যেকটি ডক্টররা কিন্তু ভীষণভাবে এফিশিয়েন্ট এবং তারা তাদের মেধা, শিক্ষা এবং তাদের কি বলবো তাদের কোয়ালিটির মাধ্যমে আপনাদের কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন। আবার আমরা একটু আলোচনা ফিরবো। ম্যাডাম, যেটা আজকের আমাদের আলোচনা বা যেই রোগটি বা যেই ডিজিজটি ভীষণ কঠিন হলেও সেটা খুব সুন্দরভাবে আপনি একটা অ্যানালিসিস করে দিচ্ছেন। আচ্ছা, আমরা এটাকে কোন অ্যাডাল্টের ক্ষেত্রে বলবো এই রোগগুলো ধরা পড়তে পারে, না ছোট বয়সে বাচ্চারাও এই রোগের আক্রান্ত হতে পারে? না, একদম খুব বাচ্চা বয়সে এরকম কোনো সমস্যা অ্যাজ সাচ এখন অব্দি দেখা যায়নি। এরকম নয় যে বাচ্চাদের মধ্যে হতে পারে না, কিন্তু একটু অ্যাডাল্ট বা একটু সিনিয়র এজের মধ্যেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই হতে পারে, যদিও মেল পেশেন্টের সংখ্যা এই রোগের অনেক বেশি। রেয়ার কেস, এরকম নয় যে 10 জনের মধ্যে 7-8 জনেরই এরকম রোগ রয়েছে, রেয়ার কেস। কিন্তু যদি কারোর মধ্যে পেরিটোনাইটিসের প্রবলেম রয়েছে, সেটা কিন্তু অনেকদিন থাকলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার প্রত্যেকটা অর্গানের মধ্যে মানে ফেলিওর হয়ে যাবে। আপনার অর্গানগুলো কাজ করার ক্ষমতাটা কমে যাবে, সেই অর্গানটা ঠিকভাবে কাজ করতে পারবে না। তো তার জন্য যদি এরকম কোনো সমস্যা হয়, প্রয়োজন রয়েছে কিন্তু একটু ট্রিটমেন্ট করার। আমরা সিমটমস গুলো নিয়েও একটু আলোচনা করব যে কি হলে আপনি বুঝতে পারবেন যে পেরিটোনাইটিস হচ্ছে। একদম, আমরা জানবো সেই বিষয়ে। একজন বন্ধু আছেন, তার আগে নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ঠকুপুজো বলছি, ঋষিকেশ বনি। বলুন, সমস্যাটা বলুন। সমস্যা বলতে গেলে প্রচন্ড হারে গ্যাস হচ্ছে পেটে। গ্যাস ফর্ম করছে, আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? বয়স 36। কোনো ট্রিটমেন্টে আছেন? না, কোনো ট্রিটমেন্ট করি নাই। গরমটা পড়তে গেলে বিশাল গ্যাস হচ্ছে পেটে। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছে। আচ্ছা, দেখুন, প্রথমত তো একটু খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে। যদি আপনার বাইরে খাওয়া দাওয়ার যদি আপনার অভ্যাস থাকে, তাহলে সেটাকে একটু আপনাকে চেঞ্জ করতে হবে। একটু বাড়িতে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। আর বাইরে যদি আপনাকে খেতেই হয়, চেষ্টা করুন একটু হেলদি ডায়েট চুজ করার। এখন যথেষ্ট গরম পড়ছে, প্রত্যেকেই আমরা এখন বাইরে থেকে এসে আমাদের যেটা এখন প্রত্যেকের প্রয়োজন সেটা হচ্ছে একটু ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, এই বা কোনো ধরনের ঠান্ডা শরবত, এই জিনিসগুলো। কিন্তু আপনি বাইরে থেকে এসেই যদি ফ্রিজ খুলে যদি আপনি ঠান্ডা জল খাচ্ছেন বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য খারাপ। আর সেটা কিন্তু আপনার ডাইজেশনের জন্য কিন্তু আপনার খারাপ। বা অনেক সময় আমরা খাবার খাওয়ার পর উঠেই আমরা ফ্রিজ থেকে জল পান করে আমরা ঠান্ডা জল খাচ্ছি, সেটাও কিন্তু খারাপ। কারণ আপনার যে পেটের মধ্যে যে ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, তার উপর যদি আপনি ঠান্ডা জল দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার খাবারটা ঠিকভাবে হজম হবে না, হজমের গোলমাল হবে। হজম যদি ঠিকভাবে না হয়, তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যা প্রতিনিয়তই লেগে থাকবে। পেটটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঠান্ডা রাখা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে একদমই নয়। আপনি একটু ডাবের জল খেতে পারেন, আখের রস খেতে পারেন, বা একটু আপনি সামান্য টক দই দিয়ে ঘোল তৈরি করে খান গরমের সময়। সেটা আপনার সম্পূর্ণ পেট, শরীর সম্পূর্ণটাই আপনার ঠান্ডা রাখবে। এটা আপনি একটু প্রত্যেকদিন শুরু করুন। আর চেষ্টা করুন সারাদিন মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খাওয়ার। কিন্তু সেটাও একটু ঈষদুষ্ণ গরম জল খেতে পারলে আপনার কিন্তু হজমটা ভালো হবে, এই গ্যাস অম্বলের সমস্যাটাও আপনার থাকবে না। আমার মনে হয় আপনার এর জন্য এইটুকু যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার যা সমস্যা রয়েছে সেগুলো একদম ঠিক হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো মেডিসিনের কোনো প্রয়োজন নেই, কোনো ট্রিটমেন্টেরও কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ ম্যাডাম। আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করছি, আমরা সেটার একটু কজগুলো জানবো বা এর সিমটমগুলি খুঁজে আর নেব। সিমটমস এর মধ্যে যেহেতু পেটের সমস্যা, মোর অর লেস পেটের সমস্যার সিমটমস
একই রকম থাকে, যে পেটে ব্যথা বা ব্লোটিং হওয়া বা ভমিটিং হওয়া, নজিয়া হওয়া, লুজ মোশন হওয়া, ফিভার হওয়া, তো এরকমই কিন্তু মোর অর লেস আপনার কিন্তু সিমটমস গুলো থাকবে। আলাদাভাবে সিমটমস যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার অ্যাবডোমেনের মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, জল জমা হয়, তাহলে কি হয়, আস্তে আস্তে আপনার অ্যাবডোমেনের সাইজটা আস্তে আস্তে করে আপনার বাড়তে থাকে। অ্যাসাইটিস যদি আপনার রিপোর্টস এর মধ্যে আসে যে আপনার অ্যাসাইটিস রয়েছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু পেরিটোনাইটিসটা কিন্তু আপনার আলাদা। আপনার অ্যাসাইটিসও কিন্তু ফ্লুইড অ্যাকুমুলেশন হলে আপনার পেট বড় হয়ে যাবে, পেরিটোনাইটিসের মধ্যেও কিন্তু আপনার পেটের আকারটা আস্তে আস্তে বড় হতে থাকবে, কিন্তু সে অ্যাসাইটিস খুব তাড়াতাড়ি বেড়ে যায়, পেরিটোনাইটিস অত তাড়াতাড়ি বাড়ে না। আস্তে আস্তে আপনার অ্যাবডোমেনের যে আকার সেটা আপনার হয়তো বাড়তে থাকবে। আপনার একটু পায়ের মধ্যে সোয়েলিং থাকতে পারে, মুখে আপনার সোয়েলিং থাকতে পারে, হাতের মধ্যে আপনার সোয়েলিং থাকতে পারে, মানে ফুলে যাওয়া যেটাকে আমরা বলি, ইডিমেটাস হয়ে যাওয়া, জল জমে গেলে যেরকম হয় সেরকম আপনার মধ্যে সিমটমস আসতে পারে। খুব ল্যাথার্জি আপনার মনে হবে, যে আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না, ফিভার আসতে পারে, আপনার জ্বর আসতে পারে আপনার, বা গা হাত পায়ে ব্যথা, বা আপনার খেতে ইচ্ছে করছে না, এরকম সমস্যাও কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। একদম, আমরা অবশ্যই জানবো আরো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। আমার না মানে এই দুপুরের দিকটা আর কি কিছু খাওয়ার পরেই না গলা জ্বালা করা শুরু হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? দুপুরের দিকটা খাওয়া দাওয়া করার পরেই গলা বুঝতে জ্বালা। পেরেছি। বয়স কত, এজ কত? 24। 24। শুনুন ম্যাডাম, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? মানে বাড়ির থেকেই আনি আমি খাবার। বাড়ি থেকে খাবার নেন, মানে বাইরের খাওয়া দাওয়া আপনি বেশি করেন না, তাই তো? না না না, বেশ, এটা তো একটা খুব ভালো আপনি করছেন যে আপনি বাড়ি থেকে খাবার ক্যারি করছেন, আপনি বাইরের খাবার খুব বেশি আপনি খাচ্ছেন না, কিন্তু বাড়িতেও যে আপনি খাবারটা খাচ্ছেন, আমি খাই আমি। হ্যাঁ, আচ্ছা, বাড়িতেও যে খাবারটা খাচ্ছেন চেষ্টা করুন তার মধ্যে তেল ঝাল মশলা যাতে একটু কম থাকে, বা মাছ মাংস ডিম একটু যতটা আপনি কম ইনটেক করবেন ততটাই আপনার জন্য ভালো হবে। মাত্র আপনার 24 বছর বয়স, অনেকটাই বয়স কম, নেক্সট আরো সময় বাকি রয়েছে, অনেক ধরনের নতুন নতুন খাবার জিনিস ট্রাই করতে হবে আপনাকে। তার জন্য এখন থেকে নিজেকে একটু আপনি সাবধানে রাখুন, খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হবেন, খালি পেটে একদমই থাকবেন না। আপনি 4 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু আপনি খাবার খান। আমি 4 ঘন্টা অন্তর অন্তর খেতে বলছি তার মানে এই নয় বারে বারে আপনাকে ভাত রুটি নিয়ে বসতে হবে। আপনি সামান্য ড্রাই ফ্রুটস খেতে পারেন, আপনি স্যালাড খেতে পারেন, বা আপনি স্প্রাউটস খেতে পারেন, যেটা ইজিলি অ্যাভেলেবল। 4-5 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু আপনি খাবার খাবেন, তাহলে আপনার এই অম্বলের সমস্যাটা যেটা হচ্ছে সেটা হবে না। চেষ্টা করুন একটু গরম জল খাওয়ার, গরম জল খেলে আপনার হজমটা ঠিকঠাক হবে, তাহলে আপনার এই অ্যাসিডিটির সমস্যা বা গলা বুক জ্বালা করা এই প্রবলেমগুলো আসবে না, ঠিক আছে? ধন্যবাদ। আমি একটু বলে দেবো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় পাচ্ছেন এবং গ্রুপ অফ ডক্টরসরা কোথায়, তাদেরকে তাদের চেম্বারগুলো আমি একটু অবশ্যই তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর। এছাড়া ক্যানিংয়ে আপনারা ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর সিএমও। এবং আপনারা মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, এবং খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং শিলিগুড়িতে রয়েছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, হলদিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং আলিপুরদুয়ার সেটা কিন্তু ওপেনিং হবে, ডক্টর বি শর্মা সেদিন উপস্থিত থাকবেন, সেটা কিন্তু 27/4/25 অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখে পেয়ে যাচ্ছেন। জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, সেটা কিন্তু 27 তারিখে আপনারা জামশেদপুরে পাচ্ছেন ডক্টর
এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং কিন্তু আপনারা গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, দেবরুগড়ে ডক্টর পি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। এবং আপনাদের আরেকটি নিউজ আমি দিতেই পারি, অবশ্যই গুড নিউজ। 11ই মে কিন্তু রানীহাটিতে পেয়ে যাচ্ছেন 11ই মে। এগুলো আপনাদের একটা শিডিউলটা আমি জানিয়ে দিলাম এপ্রিল এবং মে মাসের। এপ্রিল মাসেরটাই জানালাম মেনলি, এবং মে মাসের 11ই মে রানীহাটিতে পেয়ে যাচ্ছেন চেম্বার। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বলুন। সুরা চক্রবর্তী বলছি আপনাদের এখানে। আচ্ছা, আমি আমি তো ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, বলুন। আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যা হলো আমার ডান ডান হাতটা না, কাঁধটা ভীষণ ব্যথা করছে, ডানার দিকে কাঁধটা। আজকে 15 দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, শুনুন ম্যাডাম, বাস এই সমস্যা, আর কোনো সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ, আমার না একটু বুক থেকে গলা পর্যন্ত আমার নিঃশ্বাস নিতে গেলে একটু কষ্ট হচ্ছে। কি হচ্ছে? নিঃশ্বাস নিতে গেলে আমার না একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা বলুন, এজটা বলুন। 62। আচ্ছা, শুনুন ম্যাডাম, আচ্ছা, দেখুন, আপনার বললেন যে ডান দিকের আপনার কাঁধের থেকে হাতে ব্যথা হচ্ছে, তাই তো? কাঁধে, শুধু কাঁধটা, কাঁধে ব্যথা কাঁধটা ঘুরে ঘুরে। আচ্ছা, হাত ওপরের দিকে তুলতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেসব করতে পারছি। ঘাড়ে কোনো ব্যথা? ঘাড়ে একটু ব্যথা হচ্ছে। ঘাড়ে একটু ব্যথা আছে। দেখুন, আপনার 15 দিন ধরে আপনি বললেন যে ব্যথা হচ্ছে, তো আপনার ঘাড়ের মধ্যে স্পন্ডিলাইটিস হতে পারে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে। তার জন্য একটা এক্স-রে প্রয়োজন রয়েছে। 15 দিন ধরে ব্যথা হচ্ছে, তো একটুখানি আপনি এখন চেষ্টা করুন বালিশ ছাড়া ঘুমানোর, নয়তো একদম পাতলা বালিশে আপনি ঘুমাবেন। আর খুব ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, বা ভারী কোনো জিনিস আপনার এরকম কাঁধে বা পিঠে নেওয়া বা মাথায় নেওয়া, এই জিনিসগুলো একদমই আপনি করবেন না, কারণ এর থেকে আপনার ব্যথাটা আরো বেশি বাড়তে পারে। তো একটুখানি আপনি নিজেকে একটু সাবধানে রাখুন, একটা ঘাড়ের এক্স-রে করান, তাহলে ভালো বোঝা যাবে যে আপনার ঘাড়ের সমস্যা থেকে এই কাঁধের সমস্যাটি আসছে কিনা। আপনার যদি ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, সেখান থেকে কিন্তু সেটা আপনার কাঁধে, আপনার হাতে ব্যথাটা কিন্তু ছড়াতে পারে। একটু গরম আমি সেঁক দিন। ঘরেই মাখছিলাম। না, ওগুলো দেওয়ার মা কোনো দরকার নেই। আপনি একটু সামান্য গরম সেক দিন, শুকনো কাপড় দিয়ে একটু চাটুতে রেখে সেটা দিয়ে গরম করে, সেটা দিয়ে একটু গরম সেক দিন, গায়ে একটু রোদ লাগান। আর যদি সম্ভব হয় সামান্য একটু গরম জলে আপনি চান করুন, মানে নর্মাল জলে নয়, হালকা একটু গরম জল দিয়ে আপনি চান করুন, তাহলে ব্যথাগুলো অনেকটাই কম থাকবে। অলরেডি 15 ডেজ হয়ে গেছে, আমি বলবো এবার আপনি একটা আপনার ঘাড়ের এক্স-রে করিয়ে নিন, তাহলে তার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা ভালোভাবে বোঝা যাবে। যদি সমস্যা থাকে চিন্তার কোনো কারণ নেই, সেটা আপনার ট্রিটমেন্ট থেকেই ঠিক হয়ে যাবে। আর যদি সমস্যা না থাকে তাহলে তো খুবই ভালো কথা। আপনার লোকালাইজ পেইন হচ্ছে, তার জন্য একটু আপনার সামান্য হালকা গরম সেক দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং সেখানে কিন্তু সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টর থাকেন এনবিপির। এবং কলকাতার মধ্যে চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, হাতিবাগানে আপনারা পাচ্ছেন, ল্যান্সডাউন, খিদিরপুর, আমতলা, এবং হাওড়ার চেম্বার কিন্তু শিবপুর, বাল্টিগুড়ি এবং বেলুড়। এই জায়গাগুলো আপনাদের জন্য আমি জানিয়ে দিলাম। হেল্পিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার। আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে ডিটেলস জানার জন্য কিন্তু আপনারা এই দুটি নাম্বারকে ব্যবহার করবেন অবশ্যই। এবং যদি আপনারা কোনো জায়গায় চিকিৎসা করে থাকেন বা কোনো চিকিৎসালয় আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, সেটার প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো কিন্তু প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। তাহলে কি হয়, প্রপার ট্রিটমেন্টটা আপনারা পাবেন, প্রপার যেমন ডায়াগনোসিস হবে তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। বলুন, সোনারপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছি না, ওই ডান পায়ের গোড়ালিটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, তারপরে আস্তে আস্তে দুপুরের দিক হয়ে গেলে মানে যন্ত্রণাটা কমে যায়। এটা রেগুলার হচ্ছে, মানে 7 দিন মতন হয়ে গেল। আচ্ছা, বয়স কত আপনার? 34। আচ্ছা, ট্রিটমেন্ট কি চলছে বা ট্রিটমেন্ট কিছু করেছেন? না, কিছু করিনি, তো 1 সপ্তাহ হলো দেখছি। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছি। আচ্ছা, আপনার সকালে আপনি যখন ঘুম থেকে উঠে ফ্লোরে পা দিচ্ছেন, তখন কি আপনার পায়ে ব্যথা হচ্ছে? হ্যাঁ, তখনই হচ্ছে। তখন হচ্ছে, তারপর আস্তে আস্তে সেটা কমে যায় আপনার, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, আপনার দেখুন আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি রয়েছে, মানে আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম রয়েছে, আর আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনার খুব পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। তো আপনি একটু আপনার আগে ইউরিক অ্যাসিড রিপোর্ট করার আর ভিটামিন ডি রিপোর্টটা একটু করুন, গায়ে একটু রোদ লাগাবেন, আর চেষ্টা করুন যে আপনি প্রত্যেক দিন একটু গরম জল করে তার মধ্যে একটু কিছুটা নুন দিয়ে আপনার দুটো পাই তার মধ্যে আপনি একটু ডুবিয়ে রাখুন কিছুক্ষণ, আস্তে আস্তে ব্যথাটা দেখবেন আপনার সাবসাইড হচ্ছে। যদি ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। তার পাশাপাশি কিন্তু একটু আপনার ট্রিটমেন্টেরও প্রয়োজন রয়েছে, কারণ ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনার অনেক দিন ধরে যদি আপনার শরীরের মধ্যে বেশি থাকে সেটা কিন্তু আপনার কিডনির উপর এফেক্ট ফেলতে পারে, আপনার কিডনিকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো যদি অনেক বেশি আপনার থাকে তার জন্য কিন্তু আপনার অবশ্যই মেডিকেশনের দরকার রয়েছে, ট্রিটমেন্টের দরকার রয়েছে। যদি মোটামুটি বর্ডার লাইনের মধ্যে থাকে আপনি একটু আপনার ডায়েটটাকে চেঞ্জ করবেন, তাহলে আপনার সেটা ঠিক হয়ে যাবে। ভিটামিন ডি এর রিচ সোর্স হচ্ছে সূর্যালোক। তো আপনি গায়ে রোদ লাগান, কিন্তু সেটা চেষ্টা করবেন সকালবেলার দিকে, মানে 9টা-10টা অব্দি যে রোদটা রয়েছে সেটা আপনি গায়ে লাগাবেন, কারণ তারপরে ইউভি রে চলে আসে, তার আমাদের শরীরে একদমই প্রয়োজন নেই, শুধুমাত্র ট্যানিংই হবে আর কিছু হবে না। তো একটু গায়ে রোদ লাগাবেন, সকালবেলা আপনি গায়ে রোদ লাগাবেন। আর ভিটামিন ডি রিচ সোর্স যে খাবারগুলো রয়েছে সেগুলো একটু আপনি পর্যাপ্ত পরিমাণ খাবেন। একটু রিপোর্টস গুলো করুন, তারপর যদি মনে করেন যে না একটু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে এই ব্যথাটা, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। যে চেম্বারটা আপনার আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম, আজকে যে আমাদের আলোচনাটি চলছে আমরা সেই ডিজিজটা নিয়ে আরেকটু এগিয়ে যাব, আলোচনায় আমরা যাব অবশ্যই। এই কজগুলো আমরা একটু জানবো, কি কি কারণে এই রোগ আমরা আক্রান্ত হতে পারি। বেসিক্যালি খুব বেশি পরিমাণ পেরিটোনাইটিসের প্রবলেম দেখা যায় যাদের লিভার সিরোসিসের মতো সমস্যা থাকে। লিভার সিরোসিস বা লিভার আপনার যদি সিএলডি সমস্যা থাকে, ক্রনিক লিভার ডিজিজ যদি আপনার থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার পেরিটোনাইটিসের প্রবলেম আসতে পারে। আপনার প্যানক্রিয়াটাইটিস বা আপনার যদি কোলনের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়, অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়, মানে আপনার যদি সেখানে কোনো ইনফেকশন হয়, সুয়েলিং হয়ে যাচ্ছে সেই অর্গানগুলো, বা তার মধ্যে কোনো ইনফেকশন থেকে পাস ফর্মেশন হচ্ছে, যে তার মধ্যে পুঁজ জমা হচ্ছে, জল হচ্ছে সেখান থেকে, তার থেকে কিন্তু বেসিক্যালি পেরিটোনাইটিসের প্রবলেম কিন্তু দেখা দেয়। কারণ আমি আগেই বলেছি যে এটা একটা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি কাঞ্চন দাস বলছি বর্ধমান থেকে। বলুন সমস্যাটা। হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে আমার গ্যাসের প্রবলেম আছে। আমি ঔষধও খাই, কিন্তু সেই ঔষধ খেলে কমে যায়, কিন্তু টোটালি কমানো যাচ্ছে না। কি প্রোগ্রামটা দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য ফোনটা করলাম। এজটা বলুন, কত বয়স কত? 35 বছর। আচ্ছা শুনুন ম্যাডাম বলছি। আচ্ছা, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাই তো? হ্যাঁ না ওষুধ খাচ্ছি যে কমে যাচ্ছে, কিন্তু ওষুধ বন্ধ করলে আবার আগের জায়গায় চলে আসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে দেখুন এটা কিন্তু আপনার কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন তার থেকে আপনার এই সমস্যাটাকে জাস্ট ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। সমস্যার কিন্তু সমাধানটা আলটিমেটলি কিন্তু আপনার হচ্ছে না, কারণ আপনার ট্রিটমেন্টটা এরকম হতে হবে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ট্রিটমেন্ট করবেন, মেডিসিন খাবেন, তারপর আপনি যখন মেডিসিনটা বন্ধ করবেন বা ট্রিটমেন্টটাকে বন্ধ করবেন, তারপর যাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না আসে। তো চিকিৎসা করলে চিকিৎসাটা এরকম ভাবে হতে হবে। যাই হোক, আপনি যদি বাইরে খাওয়া দাওয়া করে থাকেন সেটা কিন্তু একটু আপনাকে এখন কমাতে হবে। তো আপনি বাড়িতেই খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন, আর বাড়িতেও খুব বেশি তেল ঝাল মশলা খাওয়াটা একদমই আপনার উচিত হবে না। আপনাকে আমি একই কথা বলবো যে একটু গরম জল খাওয়ার আপনি চেষ্টা করুন। যদিও এখন যথেষ্ট গরম, কিন্তু আপনি যদি গরম জল খাওয়ার যদি আপনি প্র্যাকটিস করে নেন, আপনি যদি সবসময় একটু ঈষদুষ্ণ গরম জল খেতে পারেন, সেটা কিন্তু আপনার সবসময়ের জন্য আপনার এই যে গ্যাস অম্বলের সমস্যা রয়েছে এগুলোর থেকে আপনাকে কিন্তু রেহাই দিতে পারে। আপনার হজমটা ভালো হবে, হজম ভালো হলে আপনার গ্যাস অম্বলের সমস্যা আপনার হবে না, আপনার স্টুল ক্লিয়ার হলে আপনার গ্যাস অম্বলের সমস্যাটা হবে না। একটুখানি চেষ্টা করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। আর এছাড়া বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে না আমাদের চেম্বারে এসে আপনি দেখাতে চান সেটাও আপনি করতে পারেন। আপাতত আপনাকে আমি যেটুকু বললাম আপনি এর মধ্যে আপনি থাকুন, তারপর প্রয়োজন হলে অবশ্যই চেম্বারে আসতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম, আমরা একটু জেনে নেব যে এই রোগটির ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস কতটা দায়ী, বা কিটাকে আমরা খাদ্যের ক্ষেত্রে আমরা কতটাকে সেটা ডায়েট হিসাবে রাখতে পারি।
একদম, এখানে আপনার খাওয়া দাওয়া বা আপনার ডায়েট একটা বড় একটা মেজর ফ্যাক্টর রয়েছে। যেহেতু এটা আপনার একটি লিভারের সমস্যা বা পেটের সমস্যা বা আপনার প্যানক্রিয়াস, অ্যাপেন্ডিক্স এই সংক্রান্ত যেহেতু এই সমস্যাগুলো, তার জন্য অবশ্যই খাওয়া দাওয়া আপনার ম্যাটার করে। খাওয়া দাওয়ার মধ্যে আমরা তো সবসময় বলে থাকি যে হেলদি ডায়েটের মধ্যে থাকার জন্য, কিন্তু আরো প্রয়োজন রয়েছে খাবারটা যাতে আপনার পরিশোধিত খাবার হয়, যাতে এরকম নয় যে আপনি বাইরে হয়তো খাচ্ছেন কিন্তু হেলদি খাবার খাচ্ছেন, বাট যে জায়গা থেকে খাচ্ছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নোংরা কোনো জায়গা। হাইজিন মেনটেন করতে হবে এখানে আপনাকে প্রচুর পরিমাণে। অবশ্যই যেটা আমরা সবসময় বলি যে খাওয়ার আগে ভালো করে হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশ করার জন্য, বা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ার জন্য, বা এই যে অনেকেই আছে বাইরে থেকে ফ্রুটস কিনে জাস্ট ওটাকে মুছে ফলটা খেয়ে নিচ্ছে, একদমই উচিত নয়। কারণ এখন প্রচুর পরিমাণ পেস্টিসাইডস ইউজ করা হয়, প্রত্যেকটা ফ্রুটস বা ভেজিটেবলস এর জন্য পেস্টিসাইডস ইউজ করতে হয়। তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিন, ওই মুছে খেয়ে নিলে হবে না। এটা আপনার বাড়ির গাছ নয় যে আপনি গাছের থেকে পেরে মুছে আপনি খেয়ে নিলেন। বাড়ির গাছ হলে সেটা তাও করতে পারেন, কিন্তু মার্কেট থেকে আপনি যদি কোনো ফ্রুটস আপনি কিনে খাচ্ছেন জাস্ট মুছে খেয়ে নেওয়াটা একদমই উচিত নয়। কন্টামিনেটেড ফুড বা কন্টামিনেটেড ওয়াটার থেকেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। তার জন্য খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আপনি খাবেন যদি বাইরে থেকে আপনাকে খেতে হয়। বাড়িতে যখন খাওয়া দাওয়া করছেন তখন আপনি ফ্রুটস আপনি সেটা ভালো করে ধুয়ে খান। খাবার আগে ভালো করে আপনি হাত ধুয়ে পরিষ্কার করে তারপর আপনি খাওয়া দাওয়া করবেন। কারণ এখন শুধুমাত্র এই পেরিটোনাইটিস নয়, এই গ্রীষ্মকাল সময়টাতে প্রচুর পরিমাণে আমরা ওয়াটার বর্ন ডিজিজ দেখে থাকি। তার মধ্যে মেইনলি টাইফয়েড একটি রোগ রয়েছে। এখন প্রচুর পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি টাইফয়েডের। টাইফয়েড কিন্তু কন্টামিনেটেড ওয়াটার থেকে হয়, মানে জল যদি আপনার ভালো না হয় সেখান থেকে কিন্তু আপনার হতে পারে। রাস্তাঘাটে কোথাও আপনি খাবার খেলেন, সেখান থেকে আপনি জগের থেকে জল খেয়ে নিলেন, ওটা করবেন না। আপনার হয়তো একটু পয়সা লাগতে পারে, আপনি একটু মিনারেল ওয়াটার আপনি খাওয়ার চেষ্টা করুন, বা নিজের বাড়ি থেকে জলটা আপনি ক্যারি করুন। বাট এখন মিনারেল ওয়াটারও কোথা থেকে জল আসছে কেউই জানে না। চেষ্টা করুন বাড়ি থেকে একটু জল ক্যারি করার। যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য বলবো যে জল যদি আপনারা ফুটিয়ে খেতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে, বা একদম ছোট বাচ্চাদের জন্য বা খুব এজড যারা রয়েছে তাদের জন্য বলবো জলটা ফুটিয়ে খান, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। বা খুব ভালো আরও ফিল্টার অ্যাকোয়াগার্ড যেগুলো রয়েছে তার জল আপনারা খেতে পারেন। জলের দিকে নজর দিন, কারণ এখন প্রচুর পরিমাণ ওয়াটারবর্ন ডিজিজের কিন্তু এটা সময়। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বাড়িপুর থেকে বলছিলাম। বল। আমার বয়স হচ্ছে 35। আমার সমস্যা হচ্ছে, আমি এক সপ্তাহ ধরে দেখছি আমার কোমরের সমস্যা, মানে কোমরে ব্যথা, মানে কিছু কাজ করতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। কোনো ট্রিটমেন্ট করছেন বা কোন ট্রিটমেন্টে আছেন? না, ডাক্তার দেখিয়েছি, যে ওষুধ খাচ্ছি, কিন্তু কিছু মানে ফল পাচ্ছি না। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছি। আপনার কোমরে ব্যথা আপনি যে বললেন, আপনার কোনো এক্সরে কি হয়েছে তার জন্য? না, এক্সরে করাইনি, এরকম ডাক্তার নর্মালি দেখিয়েছিলাম, ওটা মলম দিয়ে লাগাতে। আচ্ছা দেখুন, আপনার কতদিনের সমস্যা এটা? এই দেখছি তো এক সপ্তাহ ধরে দেখছি। এক সপ্তাহ ধরে হচ্ছে। দেখুন, এক সপ্তাহ ধরে হচ্ছে তো আপনার সেটা যদি লোকালাইজ পেইন হয়, অনেক সময় হয় আমাদের মাসেল ক্র্যাম্প থেকে হয়, বা আপনার ঘুমের একটু পশ্চারের জন্য আপনার হতে পারে, বা আপনার ধরুন নতুন বেড রয়েছে তার জন্য হতে পারে। যদি এই কারণের জন্য আপনার যদি কোমরে ব্যথা হচ্ছে, সেটা আপনার কোনো ধরনের তেল মলম এগুলো লাগিয়ে আপনার সেরে যাবে, বা হালকা একটু গরম সেক দিলে আপনার সেরে যাবে। কিন্তু যদি এটা আপনার আরো বেশি লঙ্গার করে, মানে এক সপ্তাহ কি দেখছেন, আরো যদি এরকম 1 উইক আপনার যদি এই সমস্যাটা থেকে যায়, তাহলে কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি একটু আপনার কোমরের একটা এক্সরে করিয়ে নেবেন। কারণ আপনার হয়তো হাড়ের সমস্যা থেকে এই ব্যথাটা আসতে পারে, নার্ভের সমস্যা থেকেও এই ব্যথাটা আপনার আসতে পারে। এমআরআই করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন কোনো ব্যাপার না, সামান্য সিম্পল একটা এক্সরে করাবেন কোমরের আপনার। আমি বলছি আপনি কালকেই করিয়ে নিন, আমি বললাম আরো 7 ডেজ আপনি অবজার্ভ করতে পারেন। যদি তার মধ্যেও ব্যথা না কমে তাহলে আপনি একটু আপনার কোমরের এক্সরে করে নেবেন। আপাতত কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। যেই জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেই জায়গায় একটু আপনি হালকা শুকনো শেক দিন, একটু গরম শেক দিন, তাহলে আপনার ব্যথাটা অনেকটা আপনি দেখবেন যে রিলিফ হচ্ছে আপনার আস্তে আস্তে। আর আপাতত এখন কয়েকটা দিন কোনো ধরনের কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই। যদি ব্যথাটা আপনার লঙ্গার করে, একটু এক্সরে রিপোর্টটা আপনি করুন, তারপর আপনি যদি মনে করেন যে না আমাদের চেম্বারে আসতে চান, আপনি সেটাও করতে পারেন। ধন্যবাদ। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা হলো পেরিটোনাইটিস, যেই রোগটি সম্পর্কে আলোচনা আমাদের হচ্ছে। ভীষণ
খুব সহজভাবে আপনি সেটাকে ব্যাখ্যা করছেন যে এই রোগে যদি কোনোভাবে আপনারা সিমটম দেখেন বা কোনোভাবে যদি এই রোগে ফিল করছেন, আপনারা কিন্তু সেটা আগে থেকে অ্যালার্ট হয়ে যাচ্ছেন। ম্যাডাম কিন্তু সেইভাবে আমাদের অ্যানালিসিস করে দিচ্ছেন। আমরা জানবো এই যে ডাইজেস্টিক পাওয়ারটা আমাদের অনেক সময় কি হয়, আমাদের হজম ক্ষমতাটা অনেক সময় কম থাকে। বিশেষ করে কি হয় এই গরমের সময় আমাদের নানান রকম আমরা হয়তো অনেক সময় খাদ্যের দিক থেকেও আমরা একটু খাওয়াটা একটু এদিক ওদিক হয়ে যায় বা হজম পাওয়ারটা অনেকটাই কম থাকে। আপনি কি বলবেন এই বিষয়ে? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে এই রোগে সেইভাবে কতটা তার রিফ্লেকশন করতে পারে? লস অফ অ্যাপিটাইট মানে যেটা আমরা ক্ষুধামান্দ বলে থাকি, যে খিদে পাচ্ছে না বা খাওয়ার ইচ্ছে করছে না, এটিও একটি সিমটমস আপনার পেরিটোনাইটিসের জন্য। এছাড়াও এখন যেটা আপনি বললেন যে গ্রীষ্মকালের মধ্যে অনেককেই দেখা যায়, অনেককেই আমরা এটা বলতে শুনি যে খেতে ইচ্ছে করছে না, সারাদিনে একবার খেলাম, দুপুরে খেলাম বা রাতে খেলাম। এটা শীতকালে কি হয় না, আমাদের ডাইজেস্টিভ ফায়ার যেটা প্রচুর অ্যাক্টিভ থাকে, যার জন্য আমরা শীতকালে অনেক ধরনের খাবারের মেলা বসে বা অনেক ধরনের ইনভিটেশন আমাদের থাকে, আমরা সবই খাই, সব জায়গায় যাচ্ছি, সবই খাচ্ছি, যাদের হজমের শক্তি ভালো, ঠিকঠাক হজম হয়ে যাচ্ছে। কিন্তু গরমের সময় এরকম একটা কোনো ধরনের ইনভিটেশন হলে আমাদের চিন্তা হয় যে যাবো কি যাবো না, খাবো কিনা, বা কোনো ধরনের এরকম খাদ্য মেলাও গরমের সময় হয় না। কেন? কারণ তখন আমাদের অটোমেটিক্যালি আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি, সেটা তখন এমনিতেই লো থাকে, কম থাকে। সেখানে যদি আপনি খুব হেভি খাবার যদি আপনি খেয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ডাইজেশনে, হজমের মধ্যে কিন্তু আপনার সমস্যা আসবেই। তার জন্য গরমের সময় অনেকেই বলে যে জল ভাত খায় বা ডাল দিয়ে ভাত দিয়ে খায়, তো এরকম ইজিলি যেটা আপনার ডাইজেস্ট হতে পারে, সহজ পাচ্য খাবার যেগুলো, সেরকম খাবারই কিন্তু খাওয়ার প্রয়োজন রয়েছে। খুব বেশি রিচ খাবার খেলে কিন্তু সেটা আপনার হজম হতে সময় লাগবে, সেটা ছেড়ে দিন, আপনার হয়তো ঠিকভাবে খাবারটা হজম হবে না, তার থেকে কিন্তু আপনার পেটের অনেক ধরনের সমস্যা আসবে। আর পেটের সমস্যা শুধুমাত্র পেট পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এটা আপনার আস্তে আস্তে আপনার স্মল জয়েন্টস এর মধ্যেও গিয়ে কিন্তু আপনার ঘর করতে পারে, যেটাকে আমরা আমবাত বলে থাকি। সেটা তারও কিন্তু শুরুয়াতটা পেট থেকেই কিন্তু হয়। তারপর তো আপনার স্কিনের সমস্যা বা আপনার চুলের সমস্যা, এগুলো তো সংলগ্ন রয়েছে। একদম। আমরা আরো বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলরাম থেকে স্বপন চক্রবর্তী বলুন, সমস্যাটা বলুন সকল। বলছি। দিদি, আমি বলরামটা এখন খুলতে বেরোলাম, দেখছি যে আমার কপালে একটা ছোট সিস্ট মতো হয়েছিল, গোড়া মতো হয়েছিল, ওইটা পেটে ভাতির মতো বেরিয়ে গেছে, অনেক বড় হয়ে গেল, কমে গেছে, কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, কি করা যাবে? ওটা আপনি কি করেছেন? ফাটিয়ে দিয়েছেন? কি বললেন আপনি? ফেটে গেছে? কি বললেন আরেকবার বলুন। বলছি আমার কপালের মধ্যে একটা সে ভাতির মতো হয়েছিল, তো ওইটা নিজে থেকে পেটে ওটা ভাতির মতো বেরিয়ে গেছে, কিন্তু জিনিসটা বড় হয়ে গেল, এখন একদম পুরো চুষে গেছে, কিন্তু মাংস কিন্তু হয়ে গেছে, তো ওইটা কি করা যাবে? আচ্ছা, তো যখন ফেটে গেছিল সেখান থেকে কোনো পুঁজ মতো বেরিয়েছিল কি? কোনো ছিল আসলে ভাতির মতো বেরিয়েছিল। বুঝতে পারলাম না। ভাতি বুঝতে পারেনি, কি জিনিস? বুঝতে পারেনি। কি জিনিস একটু পরিষ্কার করে বলুন, আপনার কথাটা বুঝতে পারলাম না। বলছি নিজে বেরোয়নি, রক্ত বেরোয়নি, ভাতির মতো বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। দেখুন, এটা আপনার যদি কোনো ধরনের অ্যাবসেস ওই জায়গায় হয়ে থাকতো, তাহলে আপনার হয়তো সেখান থেকে পাস মতো বেরোতো, কিন্তু আপনার কোনো ধরনের কোনো পুঁজ বা রক্ত কিছুই বেরোয়নি, কিন্তু আপনার সিস্টটা এখনো একটুখানি রয়ে গেছে, মাংসপিণ্ডটা, তাই তো? হ্যাঁ, মাংসপিণ্ডটা রয়ে আছে। বেশ। দেখুন, প্রথমত যেহেতু আপনার স্কিনের মধ্যেই সমস্যাটি রয়েছে, না দেখে কিছু একটা বলাটা আমার মনে হয় উচিত হবে না। তো একটু যদি আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন তাহলে ভালো হবে, কারণ আপনার সম্পূর্ণ জিনিসটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিছুটা আপনার রয়ে গেছে। তো আমরা সবসময় আমরা প্রোগ্রামে আমরা বলি যে প্রত্যেকটা সিস্ট বা টিউমারই যে ক্যান্সারাস হবে একদমই নয়, নন ক্যান্সারাসও হতে পারে। তো আপনারটা কি পর্যায়ে রয়েছে সেটা দেখার একটু প্রয়োজন রয়েছে। আর এখন আপাতত বলবো যে ওখানে আপনি একদমই হাত লাগাবেন না, বা কোনো ধরনের ওই জায়গাতে কোনো ধরনের খোটাখুটি বা কোনো কিছু আপনি কিছুই করবেন না, নর্মালি ওটাকে ছেড়ে দিন। যেটা আপনি করতে পারেন, সামান্য একটু গরম জলের মধ্যে নুন দিয়ে তার মধ্যে একটু কটন ভিজিয়ে, মানে তুলো ভিজিয়ে ভালো করে তুলোটাকে নিংড়ে নেবেন। ওই যে তুলোটা দিয়ে ওই জায়গাটার মধ্যে একটু চেপে চেপে আপনি গরম সেক দিন, তাহলে আপনার ওই জায়গাটা কিছুটা নরম হয়ে বাদবাকিটাও আপনার মিলিয়ে যেতে পারে। যদি আপনার স্কিনের সাথে মিশে যাচ্ছে, খুব ভালো কথা। যদি তারপরও থেকে যায় যে না, তারপরও আপনার সেটা কমেনি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে, বা আপনার বাড়ছে, এরকম যদি মনে হয়, তাহলে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু একবার একটু দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। ভয়ের কোনো কারণ নেই, এটা নিয়ে আপনি অযথা বিভ্রান্ত হবেন না।
একটু যেটুকু বললাম যে একটু গরম শেক ওই জায়গাটায় আপনি দিন, আর হাত একদমই ওই জায়গায় লাগাবেন না। আর কোনো ব্যথা নেই তো ওই জায়গায়? না না, দেখা না, এমনি ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আপনি দেখুন, একটু গরম শেক দিন, যদি মিশে যায় খুব ভালো, নয়তো একটু বলবো আপনি চেম্বারে এসে একবার একটু যোগাযোগ করবেন, তাহলে আমরা কোন জায়গায় আপনারা বসেন? একটু হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করুন, ওরা আপনাকে আচ্ছা। সম্পূর্ণটা বলবে, সাহায্য করবে, ঠিক আছে? ধন্যবাদ। আমরা একটু ম্যাডাম, যে এই যে আমাদের অনেক সময় দেখা যায় যে এই যে কিডনি স্টোন ফর্ম করে কিডনিতে, বা আমাদের গলব্লাডার স্টোন, এইগুলো মানে এগুলো কতটা দায়ী এর জন্য হতে পারে? এই যে স্টোন ফর্ম করা, আমরা কতটা আমাদের খাদ্যের ক্ষেত্রে আমরা সেটাকে কি অনেকটা দায়ী করব, না আমাদের লাইফস্টাইল, না খাদ্য, না এই যে আমরা বিভিন্ন আমাদের ব্যস্ততার যুগে দেখা যায় যে আমরা তো অনেক সময় একটু ফাস্টফুড বা জাঙ্ক ফুডগুলোকে ভীষণভাবে ব্যবহার করি, বাইরের খাবার প্রতি একটু আসক্ত হই, তাই এটার জন্য কতটা দায়ী হতে পারে? দেখুন, স্টোন প্রথমত আপনার যে কোনো অর্গানের যে কোনো জায়গায় আপনার ফর্মেশন হতে পারে। এরকম তো নয় যে আপনি পাথর খাচ্ছেন যার জন্য আপনার গলব্লাডারে পাথরটা জমা হয়ে গেল বা কিডনিতে এসে জমা হয়ে গেল, এরকম তো নয়। আপনি যখন ক্যালসিয়াম ডিপোজিশন হওয়া যখন শুরু করে তখনই কিন্তু আপনার স্টোন ফর্মেশন হয়। এবার কিডনি স্টোন যখন স্টোন হয়ে যায় তখন আমরা বলছি যে জল বেশি করে খান যাতে সেটা ফ্লাশ আউট হয়ে যায়। কিন্তু আগে আপনি যদি জলের মাত্রা যদি আপনার কম থাকে, যে সারাদিন আপনার যেটুকু পরিমাণ জল আপনার ইনটেক করার দরকার, আপনি যদি সেইটুকু পরিমাণ যদি জল পান না করে থাকেন, তো তার থেকেও কিন্তু আপনার স্টোন ফর্মেশন হতে পারে। যদি খুব ছোট সাইজের হয়, 2 mm 3 mm এরকম সাইজের যদি হয়, সেটা কিন্তু আপনার ইউরিনের মাধ্যমে কিন্তু আপনার কিডনি থেকে সেটা বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি তার আকারটা বড় হয় বা সেটা যদি আপনার কিডনি থেকে বেরিয়ে এসে ইউরিথ্রায় এসে যদি আটকে যায়, তখন কিন্তু আপনার মানে সমস্যা আপনার সৃষ্টি হবে। আপনার হয়তো ইউরিন করার সময় একটু ব্লিডিং হতে পারে, বা ইউরিন করার সময় ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু জলের মাত্রাটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ আপনাকে জল পান করতে হবে। যাদের হার্টের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন রয়েছে। এছাড়া বাদবাকি নর্মাল প্রত্যেককে আমি বলবো 3 থেকে 3.5 লিটারের মতো অবশ্যই জল পান করতে হবে। শুধু জল অনেকে বলে খেতে নাকি ভালো লাগে না, তো চেষ্টা করুন যে আপনি ফ্লুইড ইনটেক যাতে অ্যাটলিস্ট আপনার 3 থেকে 3.5 লিটার থাকে। তার মধ্যে আপনি একটুখানি ফ্রুট জুস খেতে পারেন, যদিও ফ্রুট জুস আমাদের শরীরের পক্ষে সেরকম ভালো নয়, তাও ফ্রুট জুস আপনি খেতে পারেন, বা আপনি কোনো শরবত করে ORS এগুলো খেতে পারেন। ওয়াটার ইনটেক আপনাকে পর্যাপ্ত পরিমাণ করতে হবে। রইল কথা আপনার গল ব্লাডার স্টোনের। গল ব্লাডার স্টোন অনেক সময় আমরা দেখি প্রচুর পেশেন্ট রয়েছে যারা সারাদিন হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকছে, খালি পেটে থাকছে, ঘন্টার পর ঘন্টা কাজের জন্য হোক, ব্যস্ততার জন্য হোক, খাওয়া দাওয়া হচ্ছে না, তখন কিন্তু সেখান থেকে কিন্তু একটা গল ব্লাডার স্টোন একটা সৃষ্টি হওয়ার কিন্তু একটা জায়গা সেখানে কিন্তু তৈরি হয়ে যায়। তো খালি পেটে থাকা একদমই উচিত নয়। অনেকে দেখা যায় যে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হচ্ছে খালি পেটে থাকার জন্য। আপনি যদি লঙ্গার এই জিনিসটাকে যদি আপনি রান করেন, আপনার 8 বছর 9 বছর 10 বছর এরকমই যদি আপনার লাইফস্টাইলটা চলতে থাকে, সেখান থেকেও কিন্তু আপনার গল ব্লাডার স্টোন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার জন্য খাওয়া দাওয়াকে তো অবশ্যই আপনাকে প্রেফার দিতে হবে, যাতে ক্যালসিয়াম রিচ খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণ, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। খাবারের ক্ষেত্রেও তাই, আপনার ক্যালসিয়াম রিচ খাবারও আপনার পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকদিন আপনাকে ইনটেক করতে হবে, যাতে ক্যালসিয়াম ডিপোজিশন আপনার মধ্যে না হতে পারে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, কারণ আপনার কোলেস্টেরল যদি জমা হয়ে যায়, কোলেস্টেরোসিস যেটাকে আমরা বলি, সেখান থেকেও কিন্তু আপনার স্টোন ফর্মেশন করতে পারে আপনার গল ব্লাডারে। তাই খাওয়া দাওয়াটাকে আপনাকে সঠিকভাবে আপনাকে নির্বাচন করতে হবে, জলের মাত্রা আপনার পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দিবানন্দ বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। আমার সমস্যা বলতে মাথা মানে বাঁ সাইডটাতে একটু মানে অর্থ ভাব হয়ে আছে, ভারী বাঁ দিকটা। মাথার বাঁ সাইডটা আপনার ভারী মনে হয়, তাই তো? হ্যাঁ, খুব ভারী মনে হয়। ওখানকার যে ঘাড়ের শিরাটা আছে না, ওখানে একটা কোনো ছোট্ট মতো কিছু ব্যান্ড উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছি ওখানটা একটু ব্যথা করে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? সমস্যা বলতে এটা ব্যথা হয়ে আছে, এটা মানে বেশি ব্যথা না, হালকা। আর ঘুম ঘুম ভাব টাইপের বা মাথা ভারী হয়ে আছে, এটা অনেকদিন ধরে। তো আপনি কোনো চিকিৎসা করাননি তার জন্য? না, চিকিৎসা করায়নি। এটা স্নান টান করলে ঠান্ডা লাগলে আরো বেশি হয়, বাইরে গেলে তখন হয় না, কিন্তু যখন ফ্যানের তলাতে স্নান করি, ফ্যানের তলায় বা কিছু, তখন একটু বেশি হয়। বেশ,
আচ্ছা দেখুন, আপনার যেটা মাথায় যেটা আপনি বললেন না যে আপনার বাঁ দিকটা আপনার একটু ভারী হয়ে থাকছে, বা সেখান থেকে আপনার ঘাড়ের শিরায় আপনার ব্যথা হচ্ছে, আপনার যদি সাইনাসের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। আপনি আবার বললেন যে আপনার ঠান্ডা লাগলে বা আপনি চান করে ফ্যানের তলায় এসে দাঁড়ালে আপনার এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠান্ডা বেশি লাগে আমার। হ্যাঁ, তো এটা আপনার সাইনাসের প্রবলেম রয়েছে, ঠিক আছে। সাইনাস একটি ট্র্যাক্ট আমাদের নাকের থেকে সেটা ব্রেন পর্যন্ত যাচ্ছে, ওই ট্র্যাকের মধ্যে আমার যদি ডান দিকটাতে কিছু হয় না ম্যাডাম, হ্যাঁ কি বাঁ বলছেন? দিকটাতেই বেশি। বলছি আচ্ছা, ডান আচ্ছা। দিকটাতে কোনো ইয়ে দেখতে পারে না, কিন্তু বাঁ দিকটা ভারী হয়ে থাকে। হতে পারে, হতে পারে, কারণ ট্র্যাক তো দুদিকেই থাকছে, আপনার ডান দিক বাঁ দিক দুদিকেই থাকছে। আপনার বাঁ দিকের যে ট্র্যাকটা রয়েছে তার মধ্যে একটা অবস্ট্রাকল রয়েছে, মানে ওই জায়গাটার মধ্যে কোথাও কোনো জায়গাটার মধ্যে বাধা হয়ে আছে, যার জন্য আপনার ন্যাজাল প্যাসেজটাও ক্লিয়ার নয়। আপনার সাইনাসের প্রবলেমের জন্য আপনার এই মাথাটা ভার হয়ে থাকা, এই সমস্যাগুলো হচ্ছে। একটু আপনি গরম জলের ভাপ নিন, একটা বাটিতে একটু সামান্য গরম জল করুন, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার আপনি ভাপটা নেবেন, যে স্টিমটা আসছে সেটা নাক দিয়েও নিন, মুখ দিয়েও নিন, অনেকটা দেখবেন আপনার যে মাথা ব্যথার সমস্যাটা থেকে আপনি অনেকটা রিলিফ পাচ্ছেন। আর রইল কথা আপনার ঘাড়ের সমস্যাটা, সেটা কিন্তু আপনার যদি প্রেসার বেড়ে থাকে তাহলেও কিন্তু আপনার ওই মাথা থেকে ঘাড় পর্যন্ত যে নার্ভগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনার একটা টেন্ডারনেস মানে ব্যথা একটা অনুভব হতে পারে। প্রেসারটা একটু আপনি আগে আপনার চেক করান, দেখুন প্রেসারটা ঠিকঠাক আছে কিনা। আর তারপর যদি আপনি দেখছেন প্রেসার আপনার ঠিক আছে বা আপনার সাইনাসের প্রবলেমটাও মোটামুটি একটু সাবসাইড হয়ে গেল, তাও আপনার ঘাড়ের ব্যথা রয়ে গেছে, তাহলে কিন্তু একটু ঘাড়ের একটা এক্সরে আপনি করিয়ে নেবেন। একটুখানি আপনি এই জিনিসগুলো নিজের মধ্যে একটু চেঞ্জ করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনার জন্য এটা ভালোই হবে। আর তারপর যদি আপনি মনে করেন যে না আপনাকে এই সমস্যাগুলো অনেকদিন ধরে রয়েছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। শুধু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কবে কখন কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। যদি কোনো ট্রিটমেন্ট করা হয়ে থাকে এর জন্য, তার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস রয়েছে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। একদম। অবশ্যই আমি একটু জানিয়ে দেব, এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি জানিয়ে দিচ্ছি এপ্রিল মাসে, এবং মে মাসেও একটু জানাবো আমি অবশ্যই। বনগাঁতে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আসানসোলে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বর্তমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী উপস্থিত থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারতে ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দিল্লিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর সিএমও, এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, আলিপুরদুয়ার কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন প্রথম দিনই, ওপেনিং হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 27/4/25, এবং 27/4/25 কিন্তু জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু গৌহাটিতে ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? যাই হোক, আপনি ট্রাই করুন। আবার আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। আপনারা জানেন সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন, এক্সপার্ট ডক্টররা থাকছেন, এবং কলকাতার মধ্যে যে চেম্বারগুলো সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। হাতিবাগানে চেম্বার রয়েছে, উত্তর কলকাতার হাতিবাগানে, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে, খিদিরপুরে পাচ্ছেন আপনারা, আমতলাতে পাচ্ছেন, এবং হাওড়ার চেম্বারের মধ্যে কিন্তু শিবপুর এবং বেলুর এবং বাল্টিগুড়িতে পাচ্ছেন। এগুলো আপনাদের ডিটেলসটা আমি জানিয়ে দিলাম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, আমি শুক্লা দত্ত বলছি, একটু ম্যাডামের সঙ্গে একটু কথা বলবো। বলুন শুক্লাদি, বলুন কি সমস্যা বলুন। হ্যাঁ বলছি কি, আমি ওখান থেকে পেশেন্ট, আমি পেটের ব্যাপারে আমি দেখিয়েছিলাম, ম্যাডামও ছিলেন। হ্যাঁ আমি না ভুল করে পাতা খেয়ে ফেলেছিলাম, বড়া ছড়া সব। পেটটা খুব ভালোই ছিল, খিদেও ছিল বেশ ভালো, আমি ওর মানে 80% ওকে সবকিছু। তাই এখন আমার না মানে পটের ভাবটা বেশি। আমি কি এসব বেল বলে ওটা খাবো? বেলের একটা দিয়েছিল, ওটা কি খেতে পারবো? স্টুলটা কি আপনার নরম হচ্ছে?
না নরম না, কিন্তু বেগটা আছে, এটা বেশ ভালোই ঠিক ছিল। আচ্ছা। একবারই হতো, দীর্ঘ 4 মাস 5 মাস যাবত আপনাদের ওখানেই দেখাচ্ছি। বেশ, ঠিক আছে, আপনার আপাতত যে মেডিসিন গুলো দেওয়া আছে আপনি সেটাই কন্টিনিউ করুন, নতুন করে অন্য কোনো মেডিসিনের আপনার এখন প্রয়োজন নেই। এসব বেল উনি দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন এসব বেলতে পায়খানা, মানে প্রতিটা যদি ইয়ে হয় বেগ থাকে, তাহলে এসব বেলটা খেলে কি বেশি হয় না কম হয়? না না না, ওটা বেশি কম নয়, ওটা যদি আপনার লুজ মোশনের সমস্যা থাকে তাহলে আমরা সেই মেডিসিনটা তার জন্য আমরা হয়তো দিয়েছিলাম। যদি আপনার লুজ মোশন হচ্ছে আপনার মনে হয় তাহলে আপনি সেটা 1-2 দিন আপনি খেতে পারেন, আর বাদবাকি আপনার মেডিসিন গুলো যেরকম চলছে আপনি সেরকম ভাবেই সেটা বাদবাকিটা কন্টিনিউ করুন। হ্যাঁ, সেটা তো চলছে। আপনাদের খাবো কি লুজ মোশন না, কিন্তু বেগটা আছে, মাঝে মাঝে অসুস্থ একটা ভাব। আচ্ছা, ছেড়ে দিন এখন, তাহলে আপনার খাওয়ার প্রয়োজন নেই, যে মেডিসিন গুলো চলছে সেটাতেই আপনি থাকুন। আচ্ছা 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 ম্যাডাম, আরেকটা কথা বলছি, আমি যে পার্সেলটা 6.8 আছে, আমি তো ওষুধ খাচ্ছি। হ্যাঁ, আমি নেক্সট মান্থে আবার দেখার কথা, তাই পার্সেলটা 6.8 খুব বেশি কি? সামান্য একটু বেশি রয়েছে, সেটা আপনার 4 to 5 এর মধ্যে থাকা দরকার, তো সেটা আপনার একটু সামান্য বেশি রয়েছে। আপাতত মেডিসিন যেরকম চলছে চলুক, আমরা সেটা আরেকবার রিপোর্ট করাবো যদি প্রয়োজন হয়। যদি রিপোর্ট আপনার সবকিছু ঠিক থাকে তাহলে আপনার মেডিসিনের দরকার হবে না। না, আমি সব ওষুধ খাচ্ছি, ইউরিনিক্স, তারপরে যে পার্সেলের জন্য, তারপরে লিভারের জন্য, সমস্ত কিছু আমি সবই, আমি 5 বছর ধরে দেখাচ্ছি। আমি এখন অনেক ভালো। আমি আগে বুঝতে পারতাম না, মানে মাথা তুলতে পারতাম না, সেখানে আমি ডিসেম্বর থেকে আপনি দেখাচ্ছি। এই আমি এখন অনেকটা 80% আমি সবকিছু, কিন্তু এই পেটটা হঠাৎ করে না ভুল করে পাতা বড়া লোকটা সামাতে পারিনি, খেয়ে ফেলেছি। আমার তো এমনিতে আমাশা ভাব ছিল, পুরোনো আমাশা, এটা ঠিক ছিল। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে এত চিন্তা করতে হবে না। খেয়ে নিয়েছেন, এখন তো আর কিছু করার নেই। নেক্সট থেকে ওটা মনে রাখবেন যে খাওয়া দাওয়ার মধ্যে যেরকম আমরা আপনাকে খাওয়া দাওয়ার জন্য বলেছি সেইটুকুই আপনি রাখুন, আর এখন আপনি যা চলছে আপনার সেরকম ভাবেই চলো, আলাদা করে আর কিছু এখন করতে হবে না, এত চিন্তা করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমার সবই ভালো, এখন অনেকটা ভালো আছি আমি। খুব ভালো, ধন্যবাদ। সত্যি এটাই খুব ভালো লাগলো শুনে, ভালো আছেন এটাই ভালো লাগে। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে, এবং গ্রুপ অফ ডক্টরস তাদের এত সুন্দর, তাদের কোয়ালিটি, মেধা, শিক্ষা দিয়েই তারা কিন্তু মানুষকে একটা সুস্থতার জায়গায় পৌঁছে দিচ্ছেন। আর আপনারা জানেন তো, আয়ুর্বেদ চিকিৎসা মানেই কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে ভেষজ গুণ সমৃদ্ধ, যার কোনো সাইড এফেক্ট নেই, যার কোনো মানে কি বলবো, যেটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই, আপনারা জানেন। তার সঙ্গে কিন্তু কোনো কাটাছেঁড়া বা অপারেশনের কোনো ব্যাপারই নেই। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেইভাবেই আপনাদেরকে কাজ করছে এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। আর যেই জায়গাটি আমরা কিন্তু, এটা আমরা একটু জানিয়ে দিচ্ছি, 11ই মে কিন্তু রানীহাটিতে, এটা কিন্তু আপনারাও একটা নোট করে রাখুন অবশ্যই। সেখানেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এনবিপি বিস্তার হয়ে যাচ্ছে, বিস্তারিত হচ্ছে, আরও অনেক অনেক জায়গা প্রসারিত হচ্ছে এনবিপি। আর ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলস জানতে পারছেন, আপনার বাড়ি থেকে চেম্বার কত দূরে না কাছে, সব কিছু বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার আপনাদের কিন্তু ভীষণভাবে হেল্প করছে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, প্লিজ সেটা কিন্তু আপনারা প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। আজকে আমাদের সঙ্গে তো উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও এন ভট্টাচার্য। তার কাছ থেকে কিন্তু আজকে আমরা অনেক কিছু জানতে পারছি, কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। একদম আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ম্যাডাম, আমরা একটু জানবো, এই যে অনেক সময় দেখা যায় যে ওভারিতে সিস্ট বা ইউট্রাসে অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয়, নানান এই জায়গাগুলো কিভাবে আমরা এর থেকে রিকভারি হব, বা কিভাবে আগে থেকে অ্যালার্ট হব, বা কি করলে এই জিনিসগুলো আমাদের শরীরে যাতে কোনোভাবে আমরা আক্রান্ত না হই। মানে অনেক মহিলাই কিন্তু এই রোগে এখন আক্রান্ত হচ্ছে, আমরা এই বিষয়ে একটু জেনে নেব। এটা ঠিক যে এখন এই গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো প্রচুর পরিমাণে এখন দেখা দেয়। পিসিওডি তো এখন একদম ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে এখন দেখা দেয়। আপনি যদি মোটামুটি 10 জনের ইউএসজি করান, তার মধ্যে দেখবেন যে 8 জন বা 7 জনের মধ্যেই পিসিওডির প্রবলেম রয়েছে। তো এই যে সমস্যাগুলো, বা ইউট্রাইন ফাইব্রয়েড বা মায়োমা, এন্ডোমেট্রিওসিস, এই যে সমস্যাগুলো এত পরিমাণ এখন দেখা দিচ্ছে কেন? আগে কি রোগগুলো ছিল না? অবশ্যই ছিল, কিন্তু এখন এই যে এতগুলো এত বেশি দেখা যায়, তার জন্য
কিছুটা কিন্তু আমরা নিজেরাই দায়ী রয়েছি। আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এই সমস্যাগুলো আসছে, আমাদের ফুড হ্যাবিটের জন্য, নিউট্রিশনের অভাবের জন্য, আমাদের যে হেকটিক আমাদের ওয়ার্ক শিডিউল, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন দেখা দেয়। তো এই জিনিসগুলো আপনি কারেকশন করতে পারেন, রেকটিফাই করতে পারেন সম্পূর্ণ নিজে, যদি একটু সচেতনভাবে যদি এই জিনিসগুলোকে একটু ট্যাকেল করা যায়। সব সমস্যার জন্যই যে আপনাকে সার্জারি করতে হবে, মেডিকেশন নিতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই। কিছু কিছু আপনার সমস্যা কিন্তু আপনার শুধুমাত্র আপনার ডায়েট বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু সামান্য এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম, এই সমস্যা মানে এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে। তো সেটাও কিরকম ভাবে কি হবে সবটাই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, যার জন্য আমরাই এখন আপনাদেরকে ডায়েট চার্ট বলুন বা আপনাদের কি ধরনের যোগা প্রাণায়াম করতে হবে সবটাই আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রোভাইড করার। একদম আমরা অবশ্যই আমরা জানবো একদমই, তার কারণ আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এই ক্লিনিকে বা এই সংস্থায় বা এই প্রতিষ্ঠানে এসে তারা কতটা উপকৃত হয়েছেন, কতটা তারা উপকৃত হয়ে তারা এই আনন্দ এবং এতটাই তারা আনন্দিত, এতটাই উচ্ছ্বসিত, এতটাই আবেগপ্রবণ হয়ে তাদের কথাগুলো জানাচ্ছেন, তাদের বক্তব্যগুলো জানাচ্ছেন। আসুন আমরা সেটাই দেখে নিই, তার ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং অবশ্যই আপনাদের সেগুলো শুনে অনেকটাই আপনারা কিন্তু কনসাস হবেন এবং ভালোও লাগবে যে মানুষ কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা ভালো আছে। ভালো থাকবেন। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছুর কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য?
আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। সুস্থ। ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ, দেখাবার অনেকই পর? খুশি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে।